মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, এখন রিপাবলিকানরাও নিজেদের পিঠ বাঁচানোর তাগিদ, অর্থাৎ তাদেরকে নির্বাচনে জনগণের মুখোমুখি হতে হবে। এমনকি সেই কারণে তারা দুঃসাহস দেখাচ্ছে প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিমত করার। আপনার কাছে কি মনে হচ্ছে? প্রেসিডেন্টের যে অ্যাপ্রুভাল যে কি মানে নাম্বারটা রেটটা, সেটা যদি অত্যন্ত নিচে থাকে এবং ইকোনমি যদি ভালো না করে, মানে মানুষ তো তাদের পকেট বুক নিয়ে বেশি চিন্তা করে ভোট দেওয়ার আগে। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে যে দুটোই কিন্তু রিপাবলিকানদের এগেস্টে চলে যাচ্ছে। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং খুব একটা ভালো না। সে যে একটা যুদ্ধে গেছে, সেই যুদ্ধটা জনগণের পছন্দ না, এবং সেই যুদ্ধের ফলে গ্যাসোলিনের প্রাইস খুব বেড়ে গেছে এবং এটা সহজে নামার সম্ভাবনা দেখছি না। মধ্যবর্তী নির্বাচন আর 4-5 মাস বাকি আছে। যতই সময় ঘনিয়ে আসছে, ততই কি রিপাবলিকান পার্টির ভিতরে অস্থিরতা, অমান্য করা, অবাধ্য হওয়া, এই শব্দগুলো যদি ব্যবহার করি, সেটি সামনের দিনগুলোতে আরো বাড়ার আশঙ্কা দেখছেন কিনা আপনি? আমরা যারা আম জনতা, সাধারণ জনগণ, তারা কি করি? আমাদের মধ্যে ক্ষোভ থাকে, কিন্তু আমাদের কাছে শক্তি নেই। আমরা কিন্তু এই ক্ষোভ প্রকাশ যখন তখন করতে পারি না, কিন্তু একবার একটি সুযোগ আসে প্রত্যেকটা ভোটের, সেটা হলো ভোটের সময়। কাজে এই যত ক্ষোভ, যত হতাশা, যত বঞ্চনা, এই সব কিছুরই বিস্ফোরণ ঘটে কিন্তু ব্যালট বক্স। প্রেসিডেন্টের যে ভোজের আয়োজনটি, যেটি হলো, সেনেটরদেরকে ডেকে আনা হলো রিপাবলিকান, এবং সেখানে কিছু উত্তপ্ত বাক বিতণ্ডা হয়েছে। এটি কি মানে মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, এখন রিপাবলিকানরাও নিজেদের পিঠ বাঁচানোর তাগিদ, অর্থাৎ তাদেরকে নির্বাচনে জনগণের মুখোমুখি হতে হবে, এমনকি সেই কারণে তারা দুঃসাহস দেখাচ্ছে প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিমত করার। আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ। মালিক ভাইকে শুভেচ্ছা। অনেকদিন পর মালিক ভাইয়ের সাথে দেখা, খুব ভালো লাগছে। আপনি যে ভোজের কথাটা বলেছেন, আপনার কথায় মনে হচ্ছে যে ভোজটা সম্ভবত প্রেসিডেন্ট আয়োজন করেছিলেন। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। ভোজটা আয়োজন করেছিল সিনেট, এবং সিনেটের যে মেজরিটি লিডার, তিনিও জানতেন না যে ট্রাম্প ওখানে উপস্থিত। একজন সিনেটরের কথা বলা হচ্ছে, মানে সুনির্দিষ্ট করে একজন সিনেটরের কথা বলা হচ্ছে। ফ্লোরিডা, মানে যিনি একটু ডিস্ট্রাকটিভ আর কি, এবং দ্য রিপাবলিকানস, উনি একটু ভিন্ন মতাদর্শী। সে ট্রাম্পকে ইনভাইট করেছিল এবং ট্রাম্প অতর্কিত সেই ভোজে অংশ নিয়েছে, এবং সেখানে তর্ক বিতর্ক হয়। এবং সেই তর্ক বিতর্কটা আমি যে স্টেটে থাকি, আমাদের স্টেটেরই মানে বিদায়ী সেনেটরের সাথেই হয়েছে আর কি, বিল ক্যাসিডি, যিনি প্রাইমারিতে হেরে গেছেন। এবং প্রাইমারিতে হেরে যাওয়ার কারণটা আপনারা সবাই হয়তো জানেন, যে ট্রাম্পের যে ইমপিচমেন্টটা হয়েছিল, সিনেটের যে বিচারটা হয়েছিল, সেই বিচারে মানে তার দণ্ডের পর দিয়েছিল, যার ফলে ট্রাম্প তার এগেনস্টে গিয়ে প্রাইমারিতে হারিয়ে দিয়েছে। এখন মিড টার্মের যে ব্যাপারটা, হ্যাঁ, মিড টার্মে তো রিপাবলিকানদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ আমরা জানি যে মিড টার্ম ইলেকশনে সাধারণত যে পার্টির প্রেসিডেন্ট থাকে, তার অপোজিশন পার্টি বেশ কিছু সিট পেয়ে যায়। মানে এটা অলিখিত নিয়ম হয়ে গেছে যে যে পার্টির প্রেসিডেন্ট থাকে মিড টার্মে, সেই পার্টি হেরে যায় এবং অনেকগুলো কংগ্রেশনাল সিট অন্য দলে চলে যায়। আর সেখানে যদি আপনার মানে প্রেসিডেন্টের যে অ্যাপ্রুভাল যে কি মানে নাম্বারটা রেটটা, সেটা যদি অত্যন্ত নিচে থাকে এবং ইকোনমি যদি ভালো না করে, মানে মানুষ তো তাদের পকেট বুক নিয়ে বেশি চিন্তা করে ভোট দেওয়ার আগে। হ্যাঁ, তো সেখানে দেখা যাচ্ছে যে দুটোই কিন্তু রিপাবলিকানদের এগেস্টে চলে যাচ্ছে। প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং খুব একটা ভালো না। সে যে একটা যুদ্ধে গেছে, সেই যুদ্ধটা জনগণের পছন্দ না, এবং সেই যুদ্ধের ফলে গ্যাসোলিনের প্রাইস খুব বেড়ে গেছে এবং এটা সহজে নামার সম্ভাবনা দেখছি না। যদিও আপনার ইরানের সাথে একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তি মোতাবেক তারা আশা করছে যে গ্যাসের দাম কমে যাবে। হ্যাঁ, কিন্তু এটা বলা খুব মুশকিল যে গ্যাসের দাম কমে যাবে, এবং যুদ্ধটা যে থেমে যাচ্ছে সেটাও যে বলা যাচ্ছে, সেটাও আমরা বলতে পারছি না। হ্যাঁ, কাজেই রিপাবলিকানরা এখন বেপরোয়া হয়ে গেছে। রিপাবলিকানরা দেখতে পাচ্ছে যে তাদের এই বছরের যে মিড টার্ম ইলেকশন, এটা সম্ভবত খুব ভালো না। তারপরও আপনারা যে এটার কথা বলছেন যে মানে স্প্লিট, রিপাবলিকান পার্টির মধ্যে যে স্প্লিট হয়েছে, যে 4 জন সিনেটর এগেনস্টে ভোট দিয়েছে, তার মধ্যে একজন ছাড়া বাকি যে 3 জন
তাদের তো এগেনস্টে যাওয়াটা একেবারে সমীচীন, কারণ বিল ক্যাসিডি সে আর তো ইলেকশনে ফিরে আসছে না। রিপাবলিকান পার্টিতে তার তো ইলেকট্রাল ফিউচার নীল বললে চলে। হ্যাঁ, কাজেই তিনি যেহেতু আর ফিরে আসবেন না, তিনি অপোজিশনে যাবেন এবং সঠিক পথে থাকবেন, সেটাই তোমরা আশা করি। আর ওদিকে আলাস্কার সেনেটর লিসা মার্কোস্কি আর মেইনের সেনেটর এরা তো বরাবরই ট্রাম্পের এগেনস্টে থেকেছে, এবং তাদের ট্রাম্পের এগেনস্টে থাকাতে তাদের ইলেকশনে যে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে সেটা তো অতীত হয়নি এবং ভবিষ্যতে হবে না। তারপর আরেকটা নিউজ আমি দেখলাম যে একটা সেকেন্ড বোধহয় রাতের বেলা, একেবারে রাতের বেলা আরেকটা নির্বাচন হয়েছে, যেখানে যেখানে আমার সিনেটর, আমি বুঝলাম না ব্যাপারটা, যে তিনি তার সেই মত চেঞ্জ করে তিনি কিন্তু সেটার আবার মানে বিপক্ষে না গিয়ে পক্ষে গিয়েছে, মানে প্রেসিডেন্টের পক্ষে গিয়েছে। হ্যাঁ, তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিকান পার্টি খুব বেপরোয়া হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে যে তাদের ভরাডুবি হবে। অন্যদিকে আমি এখনো দেখছি না যে তারা ট্রাম্পকে ভয় পাচ্ছে না, তারা ট্রাম্পকেও ভয় পাচ্ছে। হ্যাঁ, তো এই একটা পরিস্থিতি রিপাবলিকান পার্টি, যার ফলে আমি খুব একটা রিপাবলিকান পার্টির কোনো ভবিষ্যৎ দেখছি না এই মিড টার্ম। মধ্যবর্তী নির্বাচন আর 4-5 মাস বাকি আছে। যতই সময় ঘনিয়ে আসছে ততই কি রিপাবলিকান পার্টির ভিতরে অস্থিরতা, অমান্য করা, অবাধ্য হওয়া, এই শব্দগুলো যদি ব্যবহার করি, সেটি সামনের দিনগুলোতে আরো বাড়ার আশঙ্কা দেখছেন কিনা আপনি? এখন দেশের অবস্থাটা কি আসলে দেখুন, যারা রাজনীতি করে, রাজনীতিবিদ যারা সিনেটর বা কংগ্রেসে যারা আছেন, হাউসে যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, তাদের কেরিয়ারের আলটিমেট গোল কি? আলটিমেট গোল হলো নির্বাচনে জেতা এবং নির্বাচনে জিতে হাউসে বসা কিংবা সিনেটে বসা। এটা প্রত্যেকটা রাজনীতিবিদেরই স্বপ্ন কিংবা ক্যারিয়ার থাকে। সব স্বপ্ন। তো ঠিক একইভাবে ডেমোক্রেটিক পার্টি বলেন, রিপাবলিকান পার্টি বলেন, সকল রাজনীতিবিদদেরই এটিই কিন্তু লক্ষ্য এবং স্বপ্ন এবং আশা। তো মধ্যবর্তী নির্বাচন খুব কাছাকাছি এসছে। এখন নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচনের নিয়ে যদি আমি কিন্তু হিস্ট্রিক্যালি একটা জিনিস আলোচনা করি, তাহলে আপনি দেখতে পারবেন যে 1978 থেকে প্রত্যেকটা মধ্যবর্তী নির্বাচনেই মানে অ্যাভারেজে ইনকামবেন্ট পার্টি 21টি সিট হারিয়েছে হাউসে। এটা তারপরে আপনি আরেকটা ইন্ডিকেটর হলো গ্যাস প্রাইস। দেখা গেছে হিস্ট্রিক্যালি যতগুলো মধ্যবর্তী নির্বাচন হয়েছে, গ্যাস প্রাইস যদি হাই থাকছে তাহলে ইনকামবেন্ট পার্টি লস করেছে, গ্যাস প্রাইস যদি ফেভারে বা অর্থাৎ লো হয়েছে তাহলে মানে ইনকামবেন্ট পার্টি আসন ধরে রাখতে পেরেছে কিংবা বাড়াতে পেরেছে। তো এবার সিচুয়েশনটা ইরান, স্পেশালি ইরান যুদ্ধের পর কি হয়েছে? ইরান যুদ্ধের পরে আমরা যেটা দেখলাম যে গ্যাস প্রাইসে 1 বছরের ব্যবধানে গ্যাস প্রাইস ন্যাশনালি 4.1% বৃদ্ধি পেয়েছে। গত 1 মাসে 0.4% বৃদ্ধি পেয়েছে ন্যাশনালি গ্যাস প্রাইস। তাহলে গ্যাস প্রাইসের এই যে বৃদ্ধি এবং ইরান যুদ্ধের যে অনিশ্চয়তা, আমরা যুদ্ধ কোনো ডিলও হয়নি, যুদ্ধ থামেনি, আসলে যুদ্ধটা একটা ফ্রন্ট থেকে আরেকটা ফ্রন্টে হচ্ছে। এতদিন সামরিক যুদ্ধ ছিল, এখন এটা কূটনৈতিক থেকে আলোচনার টেবিলে ফিরেছে, সহজ কথা ফিরেছে। কিন্তু তার মানে এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে, সবকিছু নর্মাল হয়ে যাবে। তো এরকম একটা অবস্থায় গ্যাস প্রাইস কমার কোনো লক্ষণ মধ্যবর্তী নির্বাচনে আগে হবে বলে মনে হয় না। তো এই যে বিরাজমান অবস্থা, এই অবস্থার মধ্যে রিপাবলিকান পার্টির মধ্যে একটা ভয় ঢুকে গেছে। এবং আপনি যখন গ্যাসের দামের কথা বলছিলেন, আরেকটা তথ্য আমরা একটু যোগ করে দিতে চাই, সেটা হলো রিপাবলিকান যে এলাকাগুলো, তারা সাধারণত ডেমোক্রেট অধ্যুষিত এলাকার চেয়ে 26% বেশি গাড়ির ব্যবহার করেন, গাড়ি চালান। তার মানে তারা সবচেয়ে বড় সাফারার, রিপাবলিকান ভোটাররা সবচেয়ে বড় সাফারার। আসলে দেখুন, মানে রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবে, ম্যাক্রো লেভেলের রাজনীতি ডিফারেন্ট, কিন্তু আপনি যদি একটু গ্রাসরুট লেভেলে একজন ব্যক্তি পর্যায়ে জানেন, ভোটার পর্যায়ে, নির্বাচন মানে তো ভোটার, একটা ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা ভোটারই কিন্তু তার কাছে এই যে এটা মানে ফিনান্সিয়াল ম্যাটারটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কারণ আলটিমেটলি একজন ভোটারকে কিন্তু পে করতে হচ্ছে বেশি। এই যে গ্যাস প্রাইস যে বেশি পে করছে শুধু তাই নয়, এই গ্যাস প্রাইসের সঙ্গে কিন্তু টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটিস ইনভলভ, স্পেশালি
যেটা আপনি সাপ্লাই চেনের বিষয়টি আছে। যখন গ্যাস প্রাইস বেড়ে যায়, সাপ্লাইয়ে দাম বেড়ে যায়, ফলে প্রোডাক্টের দাম বেড়ে যায়। ইভেন আপনি দেখেন যদি মানে একেবারে হোলসেল পর্যায়ে দাম বেড়েছে কমোডিটির 6%-এর বেশি, তাহলে গ্যাস শুধু যে গ্যাস বেশি দামে কিনতে হচ্ছে তা না, গ্রোসারিতে যেও কিন্তু ওই আমার আপনার মতো ব্যক্তিকে বেশি দামে গ্রোসারি কিনতে হচ্ছে। তার মানে আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তেই এটার তিক্ততা অনুভব করছি পদে পদে, যার ফলে হয়েছে কি মানে আমরা যারা আম জনতা, সাধারণ জনগণ, তারা কি করি, আমাদের মধ্যে ক্ষোভ থাকে কিন্তু আমাদের কাছে শক্তি নেই। আমরা কিন্তু এই ক্ষোভটা প্রকাশ যখন তখন করতে পারি না, কিন্তু একবার একটি সুযোগ আসে প্রত্যেকটা ভোটের, সেটা হলো ভোটের সময়। কাজেই এই যত ক্ষোভ, যত হতাশা, যত বঞ্চনা, এই সব কিছুরই বিস্ফোরণ ঘটে কিন্তু ব্যালট বক্স।